আমার মা নেই তো কি হয়েছে, তুমি তো আমার মা। আমার মা বেঁচে থাকলে তোমার চেয়ে বেশি ভালোবাসতো, আমি বিশ্বাস করি না। বাবা এই সমস্ত গুন্ডা বদমাশরা তোমার আন্ডারে কাজ করে, আমি ভাববা। রাগ করিস না। মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছেন এরকম কোন সিনেমার কোন স্মৃতিচারণ? মান্না ভাইয়ের সাথে কাজ করেছি, ওই প্রথম কাজ করলাম। এর আগে আমি একটা কাজ করেছিলাম, সেটা অবশ্য একটু ভিন্ন প্রেক্ষাপট ছিল। ওই যে আওকাত ভাইয়ের কথা যে বললাম, আওকাত ভাইয়ের একটা ছবি ছিল ওই জানের বাজি। ওই ছবিতে মেইনলি মানে হিরো যদি বলা হয় তাহলে ছিলেন জসিম ভাই, আর তারপরে ছিলেন মান্না চম্পা জুটি, আর এদিকে জসিম ভাই আর নতুন নতুন ম্যাডাম। তখন মান্না ভাই কিন্তু মোটামুটি মানে ওরকম ফর্মে আসেননি আর কি, মোটামুটি মানে শুরু করেছে ক্যারিয়ারের রেজিংটা। হ্যাঁ, এখন ওই সময় মান্না ভাই তেমন একটা কোনো সমস্যা ছিল না, এমনিতে ভালো, ঠিক আছে। এরপরে যখন মানে দীর্ঘ গ্যাপের পরে এই যে যার কথা বললাম লিপু ভাই, এ বাজন যাবে না ছেড়ে, এই ছবিটা উনি করার পরে যে টাকাটা উনি পেলেন, এরপরে তিনি একটা ছবি পদক্ষেপ নিলেন, এটা বিগ বাজেটের ছবি, ওর নাম হলো সুলতান। যেটা মান্না ভাই অভিনয় করলেন। মান্না ভাইকে প্রস্তাব দেওয়া হলে মান্না ভাই গল্প শুনলেন, গল্প শুনে মান্না ভাই এক বাক্যে রাজি হয়ে গেলেন। তখন আমি মান্না ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে হলো আমার একটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এখন কিন্তু সেই মান্না এই মান্নার মধ্যে অনেক পার্থক্য, অনেক ম্যাচিউরড। তো এখানে এসে মান্না ভাইয়ের আমি আর একটা রূপ দেখলাম। সেই রূপটা হচ্ছে যে উনি যেহেতু এখন প্রডিউসার, আগে তো প্রডিউসার ছিলেন না, তখন প্রডিউসার। উনি প্রডিউসারে কিন্তু দুঃখ বুঝতেন, তার সমস্যাটা বুঝতেন। এদিকে পরিচালক তার কি সমস্যা এটাও উনি কিন্তু ফিল করতেন। তাহলে প্রযোজককে কিভাবে বাঁচাতে হবে, পরিচালককে কিভাবে টেনশন ফ্রি রাখতে হবে যাতে করে উনি ভালো কাজ করতে পারেন, এই দিকটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল ছিল। যে কারণে এই সুলতান ছবিটা করতে এসে দেখলাম যে আমরা যত সকালে যাই না কেন দেখি যে মেকআপের সামনে চেয়ার নিয়ে উনি বসে আছেন। অবশ্য কোনো ব্লেম না, উনি যে আমাদেরকে বলবেন যে কি ব্যাপারে দেরি করলে কেন, না ব্লেম না, কারণ উনি তো টাইমের আগে চলে আসছেন। এখন তো টাইমটা হয় নাই তো, কারণ অফিসের টাইম তো হলো 9টায়, তো 9টা তো অফিসিয়ালি কেউ আসে না, আসে তো 10টার পরই। কিন্তু উনি 8টা 8:30 দেখে এসে বসে থাকেন, এর জন্য উনি তো কাউকে কিছু বলতে পারেন না। আসলে উনি কাজ পাগল লোক ছিলেন তো, যে কারণে উনি সময়ের আগে চলে আসতেন। আবার যেত না সবার পরে। কিভাবে শুটিং শেষ হবে, শেষ হওয়ার পরে সব প্যাক আপ, আগামীকালকার সমস্ত হিসাব কিতাব সব হয়ে গেল, যে আমরা আগামীকালকে কি করব কি করব না, ওনার কি লাগবে কি লাগবে না সব কমপ্লিট। তখন উনি ডিরেক্টরকে নিয়ে চলে যেতেন সোনারগাঁও হোটেলে। এটা তার রেগুলার রুটিন ছিল। ওই সোনারগাঁও হোটেলে বসতেন, মাঝে মধ্যে আমিও যেতাম, আমাকে নিয়ে যেতেন উনি। ওখানে বসে এই কাজের পরিকল্পনা, সেটা হচ্ছে যে ওনার যে শিডিউলটা দেয়া আছে, এই শিডিউলের মধ্যে কত পার্সেন্ট কাজ হলো আর কতগুলো কাজ বাকি, কিভাবে কিভাবে করলে ইন টাইম ছবিটা শেষ হবে, যাতে করে বাড়তি কোনো শিডিউল দিতে না হয়। কারণ বাড়তি শিডিউল দিতে গেলে হবে কি গ্যাপ পড়ে যাবে, হয়তো উনি চট করে দিতে পারবেন না, 2 মাস 3 মাস পর হয়তো একদিন, বা 2 মাস পরে হয়তো একদিন, এইভাবে করলে তো ছবিটা ঝুলে যাবে। তাহলে কিভাবে কাজটা শেষ করা যায়, এটা একটা প্ল্যানিং। আর একটা প্ল্যানিং হচ্ছে যে ভবিষ্যতে আমরা কোন ধরনের প্রজেক্ট নিয়ে রান করতে পারি। মানিক ভাইয়ের সাথে বসে আলোচনা যে কোন ধরনের প্রজেক্ট নিয়ে আমরা রান করব, এটা একটু ভাবতে হবে আমাদেরকে, না ভাবলে হবে না। অর্থাৎ উনি যে শুধু আমি অভিনয় করলাম, টাকাটা পাইলাম, নিয়ে বাড়িতে চলে গেলাম, তা না, কিন্তু এটা তার মুখ্য উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল ইন্ডাস্ট্রিতে একটা শূন্যতা তৈরি হচ্ছে, এই শূন্যতাটা কিভাবে মেকআপ করা যায়। আবার ইদানিং দেখা যাচ্ছে যে দর্শক কমে আসতেছে, কারণটা কি, এটাকে দর্শককে আবার কিভাবে হলমুখী করা যায়, মানে মানিক ভাইকে সঙ্গে নিয়ে গবেষণা চলছে ওখানে সোনারগাঁও হোটেলে, রাত 2টা 3টা পর্যন্ত বসে ওখানে গবেষণা কিভাবে হলমুখী করা যায়। আচ্ছা, এই গবেষণা করে তারপরে উনি যেতেন বাসায়, আমরা যেতাম বাসায়, আবার সকালে 8টার মধ্যে উনি সেটের মধ্যে হাজির। ঘুমাইতো কয় ঘন্টা কি জানি, বাসায় গিয়ে কে ঘুম হবে, বাসায় গিয়ে মেকআপ তুলবে, ফ্রেশ হবে, গোসল করবে, হয়তো খাওয়া দাওয়া লাগলো, এখানে হয়তো উনি খেয়ে গেছেন, হয়তো খেলো না,
তাহলে আমি দেখি না তো হয়তো 2-3 ঘন্টার বেশি তো ঘুমাচ্ছেন না উনি। আবার এদিকে সেটের মধ্যে বসে দিয়ে কোথাও চেয়ারে বসে দিয়ে উনি একটু ঝিমাচ্ছেন, বিষয়টা তাও না। ওকে, সবসময় উনি একটা এনার্জির মধ্যে কিন্তু আছেন। ও মাই গড। এরকম এনার্জিফুল এবং ইন্ডাস্ট্রিকে নিয়ে যে ভাবে, এরকম হিরো আমি ইতিপূর্বে দেখেছিলাম, সেটা জসিম ভাইকে। ঠিক। এরপর আমি কাউকে পাইনি। এরপরে আমার সরাসরি চোখে দেখা সেটা হলো মান্না ভাই, যিনি ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবতেন। জি। তো এইভাবে গবেষণা হইতে হইতে যা হোক, এবং গল্পটা দেখেন যে ছবিতে কাজ করতেছে রানিং, তো একটা ছবিতে না, উনি তো বেশ করা ছবি কাজ করতেছেন, তাই না? হ্যাঁ। তাহলে প্রতিটা গল্প তার কিন্তু মুখস্থ। আমরা গেলাম তেপান্তরে শুটিং করতে। ওকে। দিনের বেলা করবো ফাইট, আর রাতের বেলা করবো গান। সুলতান সিনেমা। সুলতান সিনেমা। জি। আর এই সুলতান সিনেমার রাতের বেলা একটা নাইট পার্ট গান ছিল, পার্ট ছিল, ওই পার্টটা করবো। আর ডে একটা পার্ট কিন্তু আমার বাকি ছিল, সেটা আমরা পরে এক সময় করবো। ওকে। এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমাদের। এখন ফাইটটা করতে গিয়ে দেখা গেল কি, আরে মান্নার হিসাব হয়ে গেছে, ঘরে ধরে বলতেছে, আরমান আমার তো মনে হয় 3টার মধ্যে ফাইট শেষ হয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক শেষ হয়ে যাবে। মানিক ভাই তারা তো 3টা পরে ওই ডে পার্টটা যেটা পরে করার কথা ছিল, ডে পার্টটা করে ফেলি আমরা। বাহ বাহ। হ্যাঁ, তার ব্রেনে আছে। ভাবতে পারেন আপনি, একজন আর্টিস্ট, সে ছবির না প্রডিউসার না ডিরেক্টর, কি সে কিছুই না, সে একটা আর্টিস্ট। জি। এখন গানের কথা বললেই তো হবে না, এখন তো ওখানে ডান্স ডিরেক্টর লাগবে, রাইট? তো ডান্স ডিরেক্টর মাসুম বাবুল। হ্যাঁ বাস, ফোনটা দে তো, ফোনটা দিয়েছে, বাবুল তুই কই রে, এখন একটা ট্যাক্সি নিয়ে তাড়াতাড়ি তেপান্তরায় অর্ডার। ওকে। বাস, এদিকে বাবুল ভাই রওনা হয়ে গেল, এদিকে ফাইট শেষ, গান শুরু। ওকে। গানের ডে পার্ট শেষ, নাইট পার্ট করলাম, গানটি শেষ। বাহ বাহ, দারুণ দারুণ, চমৎকার চমৎকার। তার ছবি এটা, রাইট। এই যে দায়িত্ববোধ যে আমি ছবিতে কাজ করছি, এই ছবিটাকে ইন টাইম শেষ করতে হবে, সে মার্কেটে যাবে, ব্যবসা সফল হবে, আমার সুনাম হবে, প্রডিউসার লাভবান হবে, ডিরেক্টর মানে খ্যাতি অর্জন করবে। বাহ, দারুণ। এই তো হলো তার হিসাব। জি জি জি। আচ্ছা, আর সে তার পাওনা থেকে তো টাকা বেশি চাচ্ছে না, তার সাথে যে কন্ট্যাক্টটা হয়েছে আপনি তো সেই টাকাটাই দেবেন, রাইট? আচ্ছা, এই কাজটা করতে করতেই মান্না ভাইয়ের মনে একটা প্রশ্ন আসলো যে মানিক ভাই তো দেখলো কাজগুলো, মানিক ভাই যে মানিক ভাইকে যে একটা ছবি বানাইতে হবে। এর পরপরই কিন্তু মান্না ভাই নিজের প্রোডাকশন থেকে উনি ছবি বানালেন স্বামী স্ত্রীর যুদ্ধ। স্বামী স্ত্রীর যুদ্ধ, হ্যাঁ, এটা হচ্ছে মান্না ভাইয়ের নিজের প্রোডাকশন, মানিক ভাই ডিরেক্টর। আচ্ছা, সুলতানটা আমি শেষ করিনি। জি, সুলতান। এই সুলতানটা উনি অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করলেন, করার পর ছবিটা রিলিজ হলো। রিলিজ হওয়ার আগে উনি বলছেন যে ছবিটা আমরা সবাই মিলে এফডিসিতে বসে দেখব। আমরা সেন্সার দেওয়ার আগে জহির রাহান কালার লাগে আমরা ছবিটা দেখলাম, সুলতান। হ্যাঁ, সবাই ইউনিটের সবাই সময় দেখলাম যে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কোথাও কোনো যদি খামতি থেকে থাকে তাহলে সেটা আমরা পূর্ণ করবো, সমস্যা নেই। ওকে। তো না, ঠিক আছে, সব ওকে, সেন্সার জমা দিয়ে দিলাম, আনকাট পাস হয়ে চলে আসলো। এরপরে ছবিটা যখন রিলিজ হলো, ছবি তো সুপার ডুপার হিট। সমস্ত ডিস্ট্রিবিউটরের লোকজন, এক্সিবিটর যারা ছিলেন, আচ্ছা, তারা ফুলে তোড়া নিয়ে এসে লিপু ভাইকে প্রেজেন্ট করছিলেন, পুরো অফিস ফুলে ফুলে একদম ভরা। তো লিপু ভাই তো এখন দাঁড়াই গেলেন, ওই যে এবার যে আমরা ছেড়ে একটা সুপার সিনেমা ওখান থেকে, তারপর এইটা এখন লিপু ভাই তো পুরো এস্টাবলিশড। যাই হোক, এখন স্বামী স্ত্রীর যুদ্ধ ছবিটা এখন এখানে আপনার সুলতান সিনেমায় একটা অভিযোগ রয়েছে। কি? সুলতান সিনেমা বলিউডের কোন একটা মুভির নকল। বলিউড না, এটা হচ্ছে আপনার তামিলের একটা ছবি। তামিল? আচ্ছা, তামিলের ছবি। তো হবু অনুকরণ করেছেন না আপনারা? কিছুটা আমাদের, ওটা ওদের প্রেক্ষাপট থেকে আমাদের প্রেক্ষাপটে আনা হয়েছে। ওকে। কিছুটা পরিবর্তন করে, গল্প সেম, কিছু পরিবর্তন করে আমাদের প্রেক্ষাপটে আনা হয়েছে। সুলতান সেই সময় কত কোটি টাকা ব্যবসা করে আপনার আইডিয়া? আমার আইডিয়ায় আমি যেটা ধারণা করি 10 কোটির কম না।
10 কোটি, হ্যাঁ তখন 10 কোটি মানে এখনকার 50 কোটি দিতে পারেন। 50 না, এখনকার 200 কোটি টাকা বেশি সমান। হবে, হ্যাঁ তা হবে, হ্যাঁ আমি ভুল বলেছি। হ্যাঁ। আচ্ছা, ভুল 10 বলেছেন। কোটি মানে কি, তখন আমাদের সুলতান ছিল এত বিগ বাজেটে, বিগ বলছি না আমি, কত সালে? বিগ বাজেটে। এটা হচ্ছে আপনার 2004-5 হবে। এই আমি যেটা বলছিলাম যে বিগ বাজেট, তো সুলতানের মতো একটা ছবি যে বিগ বাজেট বলছি, তার বাজেট কত? 1 কোটি। 1 কোটি, হ্যাঁ। তা সে জায়গায় একটা পরিচালক প্রডিউসার যদি 5 কোটি পেয়ে যায় রিটার্ন, রাইট। তাহলে 5 কোটি টাকা তার হয়ে গেল। হ্যাঁ, তা 5 কোটি টাকা মানে তো বিশাল ব্যাপার না? অবশ্যই। এবং এটা কিন্তু অনেক বিগ কাস্টিং নিয়ে ছবিটা বানানো, কিন্তু এই সুলতানে অনেক আর্টিস্ট, ভরপুর আর্টিস্ট, রাইট। এবং অনেক অ্যারেঞ্জমেন্ট, এবং সব কিছু করছি সেফ সেটিং দিয়ে। জি জি। আচ্ছা, এই ছবির হল ভিজিটে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, রেসপন্স কেমন পাইছেন? প্রচুর। মান্না ভাইয়ের কিছু কাজ ছিল ওখানে, জি। যে কাজগুলো উনি করলে দর্শক হাত তুলে দিত। বাহ, যেমন মনে করেন যে উনি ছিলেন ওখানে, তার ইতিহাস ছিল যে উনি খুব বড় সন্ত্রাসী ছিলেন, কিন্তু বর্তমানে উনি খুব নরমাল অবস্থায়, সিএনজি ড্রাইভার, জি। কেউ তাকে মারলেও উনি রিটার্ন করতেন না। রাইট। তো যখন একেবারে মানে পরিস্থিতি সীমা ছাড়িয়ে তুঙ্গে চলে যাচ্ছে, যেখানে আর মানে সয়ে থাকা সম্ভব না, ওইখানে যদি কাউকে যদি হিট করেন, এই দর্শক তখন একেবারে ভেঙে চলে পড়ে। হ্যাঁ, মানে সিচুয়েশনটা এইভাবে তৈরি করা। আপনার একটা হিট মানে হচ্ছে ওই যে উপরে তার থাকে না, ওই যে আমাদের বিদ্যুতের লাইট, তার যে খাম্বাগুলো, পিলার, যেখানে ওই তার সংযোগগুলো থাকে, একটা ঘুষি উনি দিলেন, পিলারের মধ্যে গিয়ে লাগলো, পুরো তার আমার ওখানে ব্লাস্ট হয়ে গেল। ওকে, এরকম শট ছিল, স্পার্ক হয়ে গেল। হ্যাঁ, মানে লাইন সব সংযোগ বিচ্ছিন্ন। আচ্ছা, এইরকম শট ছিল। ওখানে কি একটা ডায়লগ ছিল কিনা যে সুলতানের এক কথা? আপনি আমার সব কথা বুঝতে পেরেছেন। আমি একবার যা বলি তা 100 বারের সমান। 100 কথার সমান। হ্যাঁ, এই ডায়লগটা ছিল যেটা তখনকার সময় ভাইরাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলতানের এক কথা 100 কথার সমান। বা দারুণ বিষয়টা ছিল সুলতান মুভির। এই গেল সুলতান মুভির কোন আপনার পছন্দের গান রয়েছে কিনা? না, গানগুলো তেমন একটা, বা কোন স্মরণীয় সিন, যে সিন আপনার কাছে খুবই ভালো লাগে কাজ করার সময়? স্মরণীয় সিকোয়েন্স একটা ছিল, সেটা হচ্ছে যে পূর্ণিমা মান্নাকে ভালোবাসে, কিন্তু মান্না তাকে পাত্তা দিচ্ছে না। পূর্ণিমা তখন তাকে বলে দিল যে আজকে যদি তুমি আমাকে ভালো না বাসো, তাহলে আমি এখন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, সারা রাত আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি এখান থেকে যাবো না। আচ্ছা, সে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলো। এর মধ্যে আসলো বৃষ্টি। আচ্ছা, সময়টা ছিল শীত, শীতের সময় শুটিং, শীতের সময়। ও মাই গড, শীতের সময় বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকবে কিভাবে? এখন এই শীতের মধ্যে প্রথমে দাঁড়াচ্ছিল নরমাল, পরে বৃষ্টি আসে। ওকে, বাস্তব যেটা বাস্তবে তো শীত ওই সময়, হ্যাঁ, শুটিংটা কিভাবে? আর আমাদের একটা ইন্টেনশন ছিল যে পূর্ণিমা তখন একটু পার্টিকে ভোগায় এমন একটা অবস্থা। ওকে, আর মান্নার সাথে কাজ করতে চাইতো না, কেন কি জানি, এটা তার পার্সোনাল ব্যাপার। ওকে, এই ছবিতে তাকে বলা যায় যে জোর করে নেওয়া, এই ছবিতে, সুলতান ছবিতে তাকে জোর করে নেওয়া। আবার এই ছবিতে কাজ চলাকালীন অবস্থায় দেখা যাচ্ছিল যে পূর্ণিমার মধ্যে কোনো কাজের স্পৃহা নেই, ওকে, আগ্রহ খুব কম, আচ্ছা, মানে সে ঠেকে কাজ করছে। ওকে, এই একটা জেদ আমাদের সবার, মানে প্রডিউসার লেভেল থেকে শুরু করে একদম প্রোডাকশন বয়, তাদের সবার ভিতরে জেদটা কাজ করছিল। আচ্ছা, তখন কি করলো ওই মান্না ভাই মানিক ভাইয়ের সঙ্গে বললেন যে আজকে একটা চান্স। তখন মান্না ভাই মানিক ভাইকে বললো যে আজকে এর একটা শিক্ষা দেওয়া দরকার, শর্ট একটু বেশি করে নেন, ক্যামেরা না চালা হলেও শর্ট নেন। কে বলে? মান্না ভাই। আচ্ছা, এদিকে আমরা খুশি যে মানিক ভাই তো আমাদের কথা শুনতো না, কিন্তু মান্না ভাই যেহেতু বসে এখন শুনবে। ওকে, এই ঠান্ডার মধ্যে খালি পানিতে ভিজাচ্ছে আর শর্ট নিচ্ছে, আবার অ্যাঙ্গেল যখন চেঞ্জ করে তখন লাইট আবার চেঞ্জ করতে হয়, তো সেই লাইট চেঞ্জ করতে তো সময় লাগে, তখন সে ঠান্ডার মধ্যে বসে কাঁদতেছে। এই দৃশ্যটা ছিল সবার জন্য আনন্দের, কিন্তু পূর্ণিমার ছিল ভীষণ কষ্টের। তার মনে আছে কিনা জানি না, যদি থাকে আর যদি আমার কথাগুলো সে শোনে, তাহলে সে সময়টার কথা তার মনে পড়ে যাবে। পরিচালক বা হিরো বা টেকনিশিয়ানদের বিরুদ্ধে গেলে কি হয়, তার শাস্তি এটা। বা দারুণ স্মরণীয় ঘটনা এবং খুব ইন্টারেস্টিং বিষয়। এটা হওয়া উচিত, এটাই হওয়া উচিত।
রাইট। এখন পূর্ণিমা মান্নার সাথে কাজ করবে না, ভালো কথা, তো করবে কার সাথে? রাইট, কিন্তু আমি শুনেছি যে মান্না ভাই নাকি পূর্ণিমাকে এই লাইনে এস্টাবলিশ করেছেন। না, এস্টাবলিশ বলতে কি, আসলে মান্নার সাথে যখন কাজ করা শুরু করলো, জি, তখন থেকে শাবনূরের যে পূর্ণিমার যে পজিশনটা ছিল, ওই পজিশন থেকে সে কিন্তু রাতারাতি আবার স্টারে চলে আসলো। আচ্ছা, যখন মান্নার সাথে কাজ করা শুরু করলো। আচ্ছা, তার আগে সে কিন্তু অ্যাভারেজ ছিল। আচ্ছা, এই একদিকে পূর্ণিমা আর একদিকে শাবনূর, কিন্তু শাবনূরের ধারে কাছে সে যেতে পারেনি, মানে 50-50। ওকে, শাবনূর যদি 100 তো ও হলো 50। যখন মান্নার সঙ্গে জুটি বাঁধলো এই ছবি দিয়ে, তখন দেখা গেল সে কিন্তু মোটামুটি বেশ ভালো ভালো ছবি করা শুরু করলো। আচ্ছা, এইটা ছিল তার উত্থানের পিছনে একটা কারণ। মান্না ভাইয়ের মাধ্যমেই তো তাহলে তো আস্তে আস্তে ভালো দিকে আসলো। এবং পরে মান্না ভাইয়ের সঙ্গে এই সব আর্টিস্টদের মধ্যে কি এরকম মনোমালিন্য হয় কিনা? হ্যাঁ, এরকম তো থাকেই, এরকম থাকে, আর আবার ঠিক হয়ে যায়। আবার ঠিক হয়ে যায়, সাময়িক, এটা সাময়িক। আমার সমাজ আর পরিবেশ তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আমি আপনার মতো বেশ যোগ্য নই, দয়া করে আমার কথা ভুলে যান। আপনি নিজের জন্য যোগ্য কাউকে খুঁজে বের করুন, যান। রাজা, ভেবো না আমি ঠাট্টা করছি। তুমি নিজে এসে না না পর্যন্ত আমি এখান থেকে আর নড়বো না।